আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে আমরা ইংলিশের একদম বেসিক থেকে পড়ানো শুরু করব। আচ্ছা, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সেন্টেন্স পড়ার কথা, রাইট? সো ইনশাল্লাহ আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে ইন ডিটেল জানবো এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে কিন্তু এর উপর পরীক্ষা নেব। সো আশা করি খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং তোমার খাতায় অবশ্যই আমার কথাগুলো তুলে নেবে, বুঝেছ? সো তোমরা কি রেডি আজকের সেন্টেন্স ক্লাস করার জন্য? আশা করি এতক্ষণ রেডি হয়ে গেছো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সেন্টেন্স বা আমরা বাংলায় বলি বাক্য কাকে বলে। সো আমরা ছোটোবেলা থেকে এই সংজ্ঞাটা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তবে তাকে বাক্য বা সেন্টেন্স বলে, তাই না? ইংলিশেও তাই, কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে অবশ্যই ওয়ার্ডগুলো অর্থবোধক হওয়া লাগবে। আমি যেমন তেমন ওয়ার্ড বসালেই কিন্তু সেটা বাক্য হবে না, এবং শুধু বসালেই হবে না, তার একটা অবশ্যই সিকোয়েন্স আছে। কার পাশে কে বসবে তার তো অবশ্যই একটা সিকোয়েন্স, একটা নিয়ম আছে, তাই না? সব জীবনের প্রতিটা ক্ষেত্রেই কার পাশে কে বসবে এই পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেন্টেন্স তো অবশ্যই। তো সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, আমরা দুইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আরটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। ঠিক আছে? সো কি বললাম সেটা আমরা লিখি। সেন্টেন্স কাকে বলে আমি সংজ্ঞাটা বলে দিছি, তোমরা লিখে নিবে। 2 বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তবে তাকে সেন্টেন্স বলে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তাহলে এখানে লিখে নিবা অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে, আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সো অ্যাকর্ডিং টু মিনিং সেই 5টা কি আমরা যেটা ভালো করে জানি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমি যে বললাম 3 প্রকার, তারা কারা? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, এই 3টা হচ্ছে খুবই উচ্চতর। আমরা ইনিশিয়ালি এই 5টা সম্পর্কে একদম ইন ডিটেলস আইডিয়া নিব, তারপরে ধাপে ধাপে আমরা এই 3টা সম্পর্কে জানবো। মানে সেন্টেন্সে যা আছে আমরা ইনশাআল্লাহ সব কিছু শেষ করে তারপর অন্য একটা টপিকে যাব, বুঝেছ? সরি। সো এই 5টা সেন্টেন্স জানবো এবং পরবর্তী ক্লাসে এদের ট্রান্সফরমেশন শিখবো, যে একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট করা যায়, রূপান্তর করা যায়, বুঝতে পারছো? সো আমরা একদম সেন্টেন্সে A to Z যা আছে আমরা সব কিছু ধাপে ধাপে ইনশাআল্লাহ শিখবো। তো আজকে আমাদের লক্ষ্য এই 5টা সেন্টেন্স সম্পর্কে ইন ডিটেলসে জানা। আশা করি তোমরা এতটুকু তুলে নিয়েছ। এখন আমি আমার ক্লাসের গভীরে চলে যাচ্ছি, মনোযোগ দাও। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া বোঝায়। আমি তোমাদের বোঝানোর জন্য অনেক কথা বলি, আমার সব কথা একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি। এই কী বলা হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। নর্মাল একটা কথা, একটা স্টেটমেন্ট দিলাম। স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝবো? যেটা বোধগম্য, যে শব্দ দ্বারা কোনো কিছুর বোধগম্য অর্থপূর্ণ কোনো কিছু বলা হয় তা হচ্ছে স্টেটমেন্ট। যে আমি যে তোমাদের পড়ানোর জন্য কথা বলছি এটা একটা স্টেটমেন্ট, আমি তোমাদের বোঝাচ্ছি এটা কিন্তু একটা স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট তৈরি হওয়ার জন্য এর একটা জেনারেল স্ট্রাকচার আছে। সো সেটা আমরা বলবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টের ভূমিকা অনেক কিছু থাকতে পারবে, এটা তোমরা আরও পরবর্তী জানবে। এটা এক্সট্রা মানে অ্যাডভান্স লেভেল।
অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। তোমরা তো অবজেক্ট সম্পর্কে জানো যে আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, রাইট? সো এই মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে যে কোনো সেন্টেন্সকে আমরা বলতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা হ্যাবোধক হতে পারে, এটা নাবোধক হতে পারে। এটা হ্যাবোধক হতে পারে, হ্যাবোধককে আমরা বলবো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আর নাবোধককে আমরা বলবো নেগেটিভ, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হ্যাবোধক আর নেগেটিভ হচ্ছে নাবোধক। আমি যদি বলি I like to eat vegetables, আমি কি বললাম? I like to eat vegetables, আমি শাকসবজি খেতে পছন্দ করি। সরি, মার্কারটা চেঞ্জ করে দাঁড়াও। সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। সো এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করব? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা বলতে পারি I don't like to eat vegetables। তাহলে এটা হচ্ছে হ্যাবোধক, এটা হচ্ছে নাবোধক। কেন নাবোধক বলেছি? কারণ এখানে নেগেটিভ ওয়ার্ড আছে। তাহলে খুব ক্লিয়ার এটা যে নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটা নাবোধক হয়ে যাবে, আর যদি পজিটিভ শব্দ থাকে সবগুলা তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক। এবার আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোগেটিভ, খুব ইম্পর্টেন্ট। সরি, সো ইন্ট্রোগেটিভ কি ভালো করে বুঝবে। ইন্ট্রোগেটিভের ব্যাপারটা অনেকে কিন্তু ভুল করে লেখার সময়। সো আমি কোথায় ভুল হয় সেটা বলে দিব। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন করা হয়, মানে কোয়েশ্চেন করা বোঝাবে ইন্ট্রোগেটিভ। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাই দুইভাবে এটাকে আমরা বলতে পারি। যদি ইয়েস নো হয়, ইয়েস অথবা নো, ইয়েস নো টাইপের সেন্টেন্স, যেমন আমি যদি বলি যে সে মাছ খেতে পছন্দ করে, সে কি মাছ খেতে পছন্দ করে? ইয়েস অথবা নো। যদি হ্যাঁ হয়, ইয়েস সে পছন্দ করে, ইয়েস হি ডাজ, অথবা হি ডাজ। আর যদি না হয়, ইয়েস হি ডাজেন্ট, নো হি ডাজেন্ট, তাই না? সো যেই প্রশ্নের উত্তরে আমরা ইয়েস মানে ইয়েস অথবা নো এর যে আনসার পাই, মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে কোশ্চেন দ্বারা হ্যাঁ অথবা নাতে আনসার দিতে পারি। আমি যদি তোমাকে বলি যে বান্না কি লেখাপড়া করতে পছন্দ করে, তখন বান্না বলবে ইয়েস আই ডু, তার মানে হ্যাঁ আমি করি। আমি যদি বলি মাহির কি ঘুমাতে পছন্দ করে, তো মাহির বলবে ইয়েস আই ডু। আমি যদি বলি উমর কি মানে কোরআন শরীফ পড়তে পছন্দ করে, উমর বলে ইয়েস আই ডু। তার মানে ওই যে তুমি হ্যাঁতে বলে দিচ্ছ, আর কিছুই বলা লাগছে না। তাহলে আবার যদি বলি যে তোমরা কি শয়তানি করতে পছন্দ করো, তোমরা বলবা না নো উই ডোন্ট, আমরা করি না। তার মানে তুমি হ্যাঁ অথবা নাতে যে কোয়েশ্চেনের আনসার দিতে পারছো সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন্স, এবং আমরা এটাকে বলি ইয়েস নো কোয়েশ্চেন। সো এই ইয়েস নোর ক্ষেত্রে তার স্ট্রাকচার কেমন হবে? প্রথমে হবে বি ভার্ব, এবং বি ভার্ব অবশ্যই টেন্স অনুযায়ী হবে, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপর অবজেক্ট। যেমন আমি যদি বলি ইউ লাইক হার, তুমি তাকে পছন্দ করো, তাহলে এটা কোয়েশ্চেন করে কেউ করবো, যেহেতু এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা আগের দিন শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হয় ডু, ডাজ, আর পাস্ট ইনডিফিনিট ডিড। এবং তারা কি করে? দুইটা কাজ করে, একটা কোয়েশ্চেন তৈরি করে আর একটা নেগেটিভ করে। তো আমরা কোয়েশ্চেন তৈরি করবো, আমরা বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা বি ভার্ব ডু। ডু কেন? সাবজেক্ট সেকেন্ড পারসন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হতো তাও ডু হতো, শুধুমাত্র থার্ড পারসন হলে ডাজ হতো। যেহেতু সেকেন্ড পারসন তাহলে ডু হবে। তাহলে আমরা বলবো ডু ইউ লাইক হার, তুমি কি তাকে পছন্দ করো? ডু ইউ লাইক হার। তুমি যদি করো তাহলে তুমি কি বলবা? ইয়েস আই ডু। আর না করো, নো আই ডোন্ট।
সো এটা হচ্ছে আমাদের ইয়েস নোর ব্যাপার। প্রথমে বি ভার্ব, এই বি ভার্ব কিন্তু আবার টেন্স অনুযায়ী হবে, মানে আমাদের সেন্টেন্সটা কোন টেন্সে আমরা বলবো সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি বলি ইউ উইল গো দেয়ার, তুমি সেখানে যাবে, ইউ উইল গো দেয়ার, তাহলে এটা কোয়েশ্চেন করা খুব ইজি। জাস্ট এটা সামনে আনো, তাহলে উইল ইউ গো দেয়ার, উইল ইউ গো দেয়ার। অবশ্যই আমাদের লাস্টে কিন্তু একটা ইন্টারোগেটিভ মার্কস, এটা মাস্ট দিতে হবে, এটা না দিলে কিন্তু সমস্যা হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে জাস্ট বি ভার্বটা সামনে আনলে আমাদের কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ট্রান্সফরমেশনের ইন্টারোগেটিভ না, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের মিনিংটা আলাদা হইলে হবে না, তো সেটা আমরা তখন দেখবো। নর্মালি কেমনি ইন্টারোগেটিভ হয় সেটা তো বুঝতে পারছো, বি ভার্ব দিয়ে। বি ভার্ব কিসের কাজ করে? ইয়েস অথবা নো কোশ্চেনে আনসার দেয়, যে তুমি সেখানে যাবে, তুমি কি সেখানে যাবে? ইয়েস আই উইল গো, ইয়েস আই উইল, আমি সেখানে যাবো। সো আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে সেটা কীভাবে করতে হয়? তো সেটা স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অন, তারপরে অবজেক্ট। তোমরা কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু সব জায়গায় ভি ওয়ান দিয়েছি, কারণ বি ভার্ব আগে লিখেছি, অবশ্যই কোয়েশ্চেন করার সময় অথবা নেগেটিভ করার সময় আমাদের ভি ওয়ান হবে, এটার জন্য আমাদের মাথায় থাকে। তাহলে আমি এটাকেই ধরো এই ইউ লাইক হার, এটাকে আমি যদি কোয়েশ্চেন দিয়ে করতে চাই, ডাব্লিউএইচ ওয়ার্ডটা অনেক প্রকার আছে, 12টা আছে, আমি এর মধ্যে থেকে আমি হোয়াইটা নিলাম, তাহলে হোয়াই, এরপরে কী দিতে হবে? বি ভার্ব, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খেয়াল করো, নজর দাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বি ভার্ব হবে ডু, তাহলে হোয়াই ডু, তারপরে কি সাবজেক্ট, এখানে সাবজেক্টকে ইউ, তাহলে হোয়াই ডু ইউ, ভার্ব কি লাইক, তাহলে লাইক, তারপরে অবজেক্ট হার, হোয়াই ডু ইউ লাইক হার। তাহলে কেন তুমি তাকে পছন্দ করো? আমি যদি বলি ইউ উইল গো দেয়ার, এটা কী করতে হবে? তাহলে আমি জাস্ট হোয়াই লাগাই দিব, তাহলে হোয়াই উইল ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে। আমি যদি হাউ লাগাই, হাউ উইল ইউ গো দেয়ার, হাউ উইল ইউ গো দেয়ার, তুমি কীভাবে সেখানে যাবে। হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে যাবে। তো এইভাবে আমি যেটা লাগাবো সেটারই কিন্তু মিনিং হবে। স্ট্রাকচারটা জাস্ট মনে রেখো কীভাবে আমি করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে নেক্সট আমাদের জুম অ্যাপে ক্লাস হবে, তখন ইন ডিটেলস আমি আরও যদি আমাদের জিজ্ঞাসা থাকে বোঝাই দিব। এরপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, প্রস্তাব, আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ এগুলো বোঝাবে, তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটার আবার দুইভাবে আমি লিখতে পারি। এটা লিখতে পারি, আমাদের নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে আমরা প্রথমে ভার্ব দিতে পারি, ভার্ব প্লাস অবজেক্ট। সেটা কেমন হতে পারে? ডু দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজটি করো। তাই ডু হচ্ছে আমাদের ভার্ব, কি করো, বাড়ির কাজ, এটা অবজেক্ট, তাই ডু মানে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে করতে পারি। এটাকে নেগেটিভ করতে গেলে জাস্ট ডু এর পার্টে নট লাগাই দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ডু নট, এই দেখো ডু নট, এবার আমাদের ভার্ব কি, ডু নট দিয়েছি আমরা বি ভার্ব, তাহলে ভার্ব কি ডু, তাই ডু নট ডু দ্য ওয়ার্ক, মানে হোমওয়ার্ক, বাড়ির কাজটি করো না, বুঝেছ? আচ্ছা, দ্বিতীয় স্ট্রাকচার কি হতে পারে? দ্বিতীয় হচ্ছে লেট দিয়ে। তাই লেটের পরে আমাদের একটা অবজেক্ট থাকবে, এবং অবজেক্টটা অবশ্যই ব্যক্তিবাচক হবে, কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, ব্যক্তিবাচক। এবং এই লেট কিন্তু আমাদের প্রস্তাব বোঝাবে, প্রপোজাল দিবে, প্রপোজাল, কাউকে কোনো কিছু করার প্রপোজাল, প্রস্তাব দিবে। তাহলে লেট প্লাস অবজেক্ট, তারপরে ভি ওয়ান, তারপরে আমাদের অবজেক্ট, আরেকটা অবজেক্ট, এই অবজেক্টটা অবশ্যই বস্তুবাচক হবে। তারপরে আমাদের এক্সটেনশন যদি থাকে, তাহলে এটা কেমন হতে পারে? আমি যদি লেটের ওই যে ডু দ্য ওয়ার্ক ওটাই করি, তাহলে এটা হবে লেট ব্যক্তিবাচক অবজেক্ট হিম, লেট হিম ডু দ্য ওয়ার্ক, হোমওয়ার্ক বলছিলাম তাই না? তাই লেট হিম ডু দ্য হোমওয়ার্ক, তাকে বাড়ির কাজটি করতে দাও। এর মানে হবে তখন তাকে বাড়ির কাজটি করতে দাও, তাকে সেখানে যেতে দাও, লেট হিম গো দেয়ার, তাকে হোমওয়ার্কটি করতে দাও, যেটা বললাম।
তাকে ঘুমাতে দাও, কি হবে বলতো? লেট হিম স্লিপ। তো এইভাবে আমরা প্রস্তাব যে কোনো কিছু, চলো আমরা বাইরে যাই, লেটস গো আউট, তাই না? সো এইভাবে তোমার কিন্তু কাউকে কোনো কিছু প্রস্তাব দিতে, আমরা ইংলিশে কিন্তু এই লেট দিয়ে ব্যবহার শিখবো। যখন আমরা স্পোকেন শিখবো না, তখন এই লেট দিয়ে আমরা কীভাবে প্রস্তাব দিয়ে অজস্র সেন্টেন্স বানাতে পারি সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। আমার কণ্ঠে আজকে একটু প্রবলেম হচ্ছে, তোমরা আশা করি একটু বুঝে নিবে কষ্ট করে, ঠিক আছে? সো আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভের 2 নম্বর স্ট্রাকচার ছিল। এটাকে আমি নেগেটিভ করতে চাই, জাস্ট লেট নট দিতে হবে, লেট নট হিম ডু দ্য ওয়ার্ক, যা আছে তাই, জাস্ট লেটের পরে একটা নট লাগাই দিবা। সো ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে গেছো। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অনুরোধ অথবা হ্যাঁ কাউকে যদি কোনো কিছু অনুরোধ করা বোঝায়, তাহলে প্লিজ লিখতে পারো, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো, অনুরোধ করছি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। সো প্লিজটা জাস্ট সামনে বলবে, এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, মনে রেখো। এবার আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলবে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, দোয়া এগুলো বোঝাবে। হ্যাঁ, প্রার্থনা, দোয়া এগুলো বোঝাবে। সো যেমন খুব ছোট করে তুমি যদি বলো গুড মর্নিং, এটা কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স, কারণ তুমি কাউকে কি উইশ করছো, তাহলে উইশ করা বোঝালে আমাদের অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রার্থনা করা বোঝালে যেমন মে আল্লাহ সেভ ইউ ফ্রম দ্য ডেঞ্জার, আল্লাহ তোমাকে বিপদ হতে নিরাপদ রাখুক, তাহলে এটা আমরা প্রার্থনা করলাম, প্রেয়ার, ঠিক আছে? তাহলে এই টাইপের হলে আমরা বলবো এটা অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দোয়া, প্রার্থনা, বুঝেছো? আর নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো চলো আমরা এক্সক্লামেটরি সম্পর্কে জেনে নিই। এক্সক্লেমেটরি এর মানে হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক শব্দ, মানে বাক্য। বিস্ময়, আবেগ, কখনো তুমি হাসবে, কখনো কাঁদবে। অনেক সময় মানুষ বলো সুখেও কিন্তু কান্না করে, আবার দুঃখেও হেসে দেয়, মানে এতই দুঃখ যে আসলে দুঃখেই হাসি পাচ্ছে, আবার এতই সুখ যে সুখেই কান্না চলেছে, চোখের পানি আসে আমাদের অনেকে। আমার এক ছাত্র ছিল অনেক আগে, 2022 সালে, যে 21 সালে। তো 21 সালে সে এসএসসি পরীক্ষায় পাশ করছে আর কি, বুঝতে পারছো? তো পাশ করার পরে ও আমাকে জড়ায় ধরে কান্না শুরু করছে। এখন আমি তো খুব ভয় পেয়ে গেছি, কী ব্যাপার, ও কান্না করে কেন, ও কি পরীক্ষা খারাপ করলো নাকি? কিন্তু তো ছাত্র ভালো, ও তো খারাপ করার কথা না। পরে কান্না করতে করতে বলে যে ভাই আমি গোল্ডেন A+ পাইছি। তো তখন ব্যাপারটা বুঝো কেমন লাগে। আমি হাসবো না কানবো এটাই আমি বুঝতে পারি না আসলে, যে ওর প্রতিক্রিয়া দেখে এত কাঁদতেছে, আমি ভাবছি উনি অঘটন ঘটে গেছে। আবার এই মনে হচ্ছে না, ও তো ভালো করার কথা। আবার এমনটা হয়েছে যখন বৃত্তি পাশে তখনও কান্না করছে, তার মানে এই কান্না কিন্তু সুখের কান্না। এক্সক্লামেটরি ওই আবেগ নিয়ে কথা বলবে, ওই আবেগবাচক শব্দ এখানে আমরা পাবো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্য দ্বারা আবেগ, ভাবাবেগ, বিস্ময় এসব বোঝাবে, এক্সক্লামেটরি, বুঝেছ? সো এটা অনেকভাবে হতে পারে, যেমন আমরা আবেগসূচক বাক্যটা আগে লিখতে পারি, হুররা, এটা 1 নম্বর নিয়ম হতে পারে, যে আবেগসূচক বাক্যটা আমি আগে লিখছি, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, সাবাস আমরা আমরা খেলাটি জিতেছি। সো এই যে আবেগসূচক বাক্য, সাবাস হই হই হুল্লোড় করি না আমরা, এটা আবেগসূচক বাক্য। তারপর আমরা বলতে পারি যে দেখো হট দিয়ে আমরা লিখতে পারি যে হট, হ্যাঁ, এই হটের পর অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই আর্টিকেল থাকবে, আর্টিকেলে এ অথবা এন থাকে, হ্যাঁ। তারপরে আমাদের একটা অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ, তারপর নাউন থাকবে, তারপর একটা প্রোনাউন থাকবে, তারপরে বি ভার্ব থাকবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মার্ক, এটা হচ্ছে তার পরিচয়, বুঝেছো? এই পরিচয় না দিলে কিন্তু সমস্যা আছে, বুঝেছো? তুমি আমি মুসলমান, আমাদের পরিচয় হবে সালাম, যখন আমাদের দেখা হবে একে অপরের সাথে
সে তোমার বন্ধু হোক, ছোট ভাই বোন হোক, বড় হোক, ডাজেন্ট ম্যাটার, আমাদের নবী কিন্তু সবাইকেই সালাম দিতেন। সো আমরা সালামের চর্চাটা করবো, ঠিক আছে? সো এই সালাম হচ্ছে মুসলমানদের পরিচয়, ঠিক তেমনই এক্সক্লামেটরি সেন্টেন্সে এইটা কিন্তু আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সের পরিচয় দিবে। সো সেটাকে আমরা উদাহরণ দিই, আমরা লিখতে পারি হোয়াট বিউটিফুল গার্ডেন ইট ইজ, গার্ডেন ইট ইজ, এই যে লাস্টে আমাদের একটা এক্সক্লেমেশন মার্ক। আমাদের 3 নম্বরটা কেমন হতে পারে? হাউ হতে পারে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে বিভাগ হবে। লাস্টে তো অবশ্যই এমন আমি বলতে পারি হাউ হ্যান্ডসাম ইউ আর, তুমি কত সুদর্শন। অবাক হয়ে যাচ্ছে, তাই না? বলো হাউ হ্যান্ডসাম ইউ আর, ছেলেটা এত সুদর্শন যে তাকে আমরা প্রশংসা করতে বাধ্য হচ্ছি, অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, তাই না? সো এটা আমরা লিখতে পারি এভাবে, হাউ লিখতে পারি, হট দিয়ে লিখতে পারি। আমরা এখন ট্রান্সফরমেশন শিখবো না, কখন হট লিখবো, কখন হাউ লিখবো, একদম ক্লিয়ার করে দিব, জাস্ট তুমি জেনে রাখো। আমরা আরেকভাবে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি ই প্লাস সাবজেক্ট, তারপর অবশ্যই ওয়ার দিব, সাবজেক্ট সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ওয়ার দেব। অবাস্তব কল্পনায় সবসময় ওয়ার হয়, এটা মনে রেখো। তারপরে আমাদের একটা অবজেক্ট, তাহলে এটা কী হতে পারে? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম, তাহলে এই অবাস্তব কল্পনা, তাই না? এখন কে রাজা রানীর দিন আছে, আমার রাজ্য কই? সো এটা অবাস্তব কল্পনা, আমরা কিন্তু ওয়ার ব্যবহার করবো। এবার এটা কিন্তু মনে রেখো, যদি আয়ের পরে কোনো সময় ওয়ার হয়, নর্মালি কি হয়, আয়ের পরে ওয়াজ হয় না, যখন ওয়ার হবে তখন বুঝতে হবে এটা অবাস্তব কল্পনা, অসম্ভব ঘটনা বোঝায়, বুঝছো? তাহলে এটাকে আরেকভাবে লেখা যায়, ইফ উঠাই দেয় শুধু ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপর অবজেক্ট, এইভাবে লেখা যায়। যেমন আমি শুধু লিখতে পারি ওয়ার আই এ কিং, তাও একই দিনই বোঝাবে, বুঝছো? সো আরেকটা ভাবে লেখা যায়, ইফের পরে হ্যাড দিয়েও লেখা যায়। সো ওইটাও একই স্ট্রাকচারের মধ্যে যায় বলে আমি আর শিখেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ ধরে তোমাদেরকে সেন্টেন্সের অনেক কথা বলেছি, যেটা তুমি এর আগে এত ডিটেলসে জানতে না হয়তো। সো আশা করি আমরা এই সামনে আরও সেন্টেন্সের যত কাহিনী আছে সব কিছুই ধাপে ধাপে শেষ করবো ইনশাল্লাহ। সো তোমরা যদি প্রতিদিন এই কাজগুলো আজকে করাচ্ছি, তুমি আজকে যদি তুলে ফেলো খুব ভালো, অথবা কালকে বিকালের মধ্যে করে ফেলবা, কিন্তু বুঝতে পারছো? কারণ কালকে রাত্রে আমরা জমিপে কিন্তু এইটার উপরে একটা পরীক্ষা দিব, এইটার উপরে আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন আমি আগে থেকে সেট করে রাখবো, তোমাদেরকে দিব 5 মিনিট বা 10 মিনিট সময় দিব, যে ভালো করবে আমি তোমাদেরকে একটা মানে তোমাদের জন্য একটা খাতা বানাবো, যে যার পারফরমেন্স ভালো হবে মাস শেষে, যার পারফরমেন্স ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে, বুঝেছো? আর পুরস্কার কে না পেতে চাই বলো? তুমি কখনো হারতে চাও? হারা তো মানুষের ধর্ম হতে পারে না, মানুষ জেতার জন্য লড়াই করবে, তাই না? জেতার মধ্যে অনেক আনন্দ আছে, আর হারার মধ্যে আছে খালি কি গ্লানি আর অপমান। তো আশা করি আমার স্টুডেন্ট সবাই ফার্স্ট হবে, কারণ সবাই আমি তো সবাইকে দিচ্ছি এগুলো, সবাইকে শেখাচ্ছি। তো তোমরা এইভাবে গুরুত্ব সহকারে দেখবে আশা করি। আজকে আর কথা বাড়াচ্ছি না, ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।